ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর আয়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলিউশন না করে চলো ভিডিওটা শুরু করা যাক। বলেছে 1-1 দাদন বলতে বোঝায় অপশান এ অগ্রিম অর্থ, অপশান বি আবহাওয়া, অপশান সি বেকার শ্রম। সঠিকটা হবে অপশান এ অগ্রিম অর্থ। তারপর 1-2 চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন অপশান এ হেস্টিংস, অপশান বি কর্নওয়ালিস, অপশান সি ডালহৌসি। সঠিকটা হবে অপশান বি কর্নওয়ালিস। তারপর 1-3 সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড লিটন, অপশান সি উইলিয়াম বেন্টিং। সঠিকটা হবে অপশান সি উইলিয়াম বেন্টিং। পর 1-4 আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ কেশবচন্দ্র সেন, অপশান বি সরস্বতী, অপশান সি আত্মারাম পাণ্ডুরং। সঠিকটা হবে অপশান বি দয়ানন্দ সরস্বতী। তারপর 1-5 জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল অপশান এ বোম্বাইতে, অপশান বি গোয়ায়, অপশান সি মাদ্রাজে। সঠিকটা হবে অপশান এ বোম্বাইতে। তারপর 1-6 মহারাষ্ট্রে শিবাজি উৎসব প্রচলিত হয় অপশান এ দাদাভাই নওরোজি, অপশান বি বাল গঙ্গাধর তিলক, অপশান সি লালা লাজপত রায়ের নেতৃত্বে। সঠিকটা হবে অপশান বি বাল গঙ্গাধর তিলক। তারপর 1-7 প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় অপশান এ বোম্বাইতে, অপশান বি কলকাতায়, অপশান সি পুনায়। সঠিকটা হচ্ছে অপশান এ বোম্বাইতে। 8 আনন্দমঠের রচয়িতা অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিকটা হবে অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 9 এনফিল্ড হলো এক ধরনের অপশান এ বন্দুক, অপশান বি রাইফেল, অপশান সি পিস্তল। সঠিকটা হবে অপশান বি রাইফেল। তারপর 1-10 বুড়িবালামের যুদ্ধের নায়ক ছিলেন অপশান এ বাঘাযতীন, অপশান বি ক্ষুদিরাম বসু, অপশান সি সূর্য সেন। সঠিকটা হবে অপশান এ বাঘাযতীন। তারপর 2 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে বলেছে 1 সাঁওতাল বিদ্রোহ, 2 বলেছে রেলপথ নির্মাণ প্রকল্প শুরু, 3 বলেছে সুরাট অধিবেশন, বলেছে রাজা রামমোহন রায়, আর 5 বলেছে দীনবন্ধু মিত্র। এদিকে খ স্তম্ভে এতে বলেছে নীল দর্পণ, বিতে বলেছে 1855 খ্রিস্টাব্দ, সিতে বলেছে 1853 খ্রিস্টাব্দ, ডিতে বলেছে সতীদাহ বিরোধী আন্দোলন, ইতে বলেছে 1907 খ্রিস্টাব্দ। একটা বি, 2 সি, 3 ই, 4 ডি আর 5 এ হবে। 3 বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। 1 বলেছে রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। তাহলে এটা হবে হচ্ছে দয়ানন্দ সরস্বতী। তারপর 2 বলেছে বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। বেমানানটা হবে হচ্ছে তিতুমির। তারপর 3 বলেছে হিন্দু মেলা, ভারত সভা, জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান লীগ। বেমানানটা হবে হচ্ছে জাতীয় কংগ্রেস। তারপর বলেছে ঠিক ভুল। 4-1 বলেছে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে চেয়েছিলেন, এটা ঠিক হবে। তারপর 2 বলেছে ভাইসরয় কথার অর্থ রাজ প্রতিনিধি, এটাও ঠিক হবে। তারপর 5-1 বলেছে রায়ত কথার অর্থ কী, উত্তরটা হবে কৃষক। তারপরে হচ্ছে 5-2 দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কোথায় হয়েছিল? 75 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা ও আহমেদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা বা ডেকান রিয়ট বলা হয়। 5-3 আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। তারপর হচ্ছে 5-4 বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন? উত্তরটা হবে তিতুমির। তারপরে হচ্ছে 5 অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটা হবে সতীশচন্দ্র বসু। তারপরে হচ্ছে 5-6 রাখি বন্ধন কবে পালিত হয়েছিল? 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে 5-7 জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? উত্তরটা হচ্ছে অ্যালেন অক্টেভিয়ান হিউম। তারপরে হচ্ছে 6-1 সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটা নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্যই সূর্যাস্ত আইন চালু করে। সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? থিওরি বলতে বোঝায় ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যাওয়া। গ্রেন থিওরির প্রবক্তা হলেন দাদাভাই নওরোজি। ব্রিটিশ আমলে ভারতের সম্পদ বিভিন্নভাবে ব্রিটেনে স্থানান্তরিত হতো, ফলে ভারতের অবস্থার উন্নতি হতো না। ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা হতো। বস্তুত ভারতে ব্রিটিশ সরকার স্পঞ্জের মতো কাজ করত, ভারতের সম্পদ শোষণ করত আর তা ইংল্যান্ডে জমা করত। ভারতে ব্রিটিশ আমলে ব্রিটেনের জাতীয় আয়ের 2% সম্পদ ছিল ভারত থেকে নিয়ে যাওয়া সম্পদ। 3 সতীদাহ প্রথা কি? প্রথা পূর্বে হিন্দু সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। সতীদাহ বলতে বোঝায় মৃত স্বামীর শবদাহ করার সময় একই
চিতায় তার বিধবা স্ত্রীকে দাহ করা, একে সহমরণ প্রথাও বলা হয়। সতীদাহ প্রথা রদ, রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1829 খ্রিস্টাব্দে আইন প্রণয়ন করে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন। 4. নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? নববঙ্গ বা ইয়ং বেঙ্গল অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই ফিব্রিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের তরুণ শিক্ষক। যুক্তিবাদী এই শিক্ষকের অনুগামী ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উল্লেখযোগ্য সদস্যগণ হলেন প্যারীচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। কার্যকলাপ: ইয়ং বেঙ্গল গোষ্ঠী বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতপাত প্রভৃতি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। 6.5 3 আইন বলতে কি বোঝো? চন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রচেষ্টার ফলে ব্রিটিশ সরকার 3 আইন পাস করে। এই আইনের বলে 1 পুরুষের বহুবিবাহ ও কুলীন প্রথা রদ হয়, 2 মেয়েদের বাল্যবিবাহ নিষিদ্ধ হয় এবং 3 যারা প্রচলিত কোনো ধর্মের আশ্রয়ে না থেকে অসবর্ণ বিবাহ করতে চায় তাদের বিবাহ স্বীকৃত হয়। 6 সভা সমিতির যুগ বলতে কি বোঝো? ইংরেজ উপনিবেশিক শাসনে নতুন ভূমি বন্দোবস্ত, নতুন শিল্প বাণিজ্য ও পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজে পুঁজিবাদী উচ্চবিত্ত শ্রেণীর গড়ে তোলে। তারা শ্রেণীস্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিল। সভা সমিতির সময় 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সূচনা এবং 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মধ্য দিয়ে সভা সমিতির যুগ শেষ হয়। এই যুগের উল্লেখযোগ্য সমিতিগুলো ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনিক সভা, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, কলকাতার ইন্ডিয়ান লীগ ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপর প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের প্রত্যেকটি প্রেসিডেন্সি শহর ও অন্যান্য শহরে এই সময় 1857 থেকে 1885 খ্রিস্টাব্দে বহু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে অধ্যাপক অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। তারপরে হচ্ছে 6.7 লালবাল পাল কাদের বলা হয়? জাতীয় কংগ্রেসের মধ্যে নরমপন্থীদের বিরুদ্ধে একটি গোষ্ঠী বিক্ষুব্ধ হয়ে ওঠে, এরা চরমপন্থী নামে পরিচিত। লালবাল পাল ছিলেন এই গোষ্ঠীর প্রধান নেতৃবৃন্দ। লালবাল পাল প্রধানত বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব এই 3 অঞ্চলে চরমপন্থী আন্দোলনের বিকাশ ঘটে। এই 3 অঞ্চলের 3 জন প্রধান নেতা ছিলেন: পাঞ্জাবের লালা রাজপত রায়, মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলক ও বাংলার বিপিনচন্দ্র পাল। এদের 3 জনকে একসঙ্গে লালবাল পাল বলে অভিহিত করা হয়। লালা রাজপত রায় এর সংগ্রামী চরিত্রের জন্য তাকে পাঞ্জাব কেশরী বলা হতো। বালগঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত। ভারতের 3 অঞ্চলে এই নেতারা চরমপন্থাকে জনপ্রিয় করে তোলেন। তারপর 6.8 বাগিচা শিল্প কি? নীল চাষ ছাড়াও বিভিন্ন বাগিচা শিল্পে ইউরোপীয়দের উৎসাহ ছিল। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। চা বাগিচার মালিকানা বিদেশি হাতে থাকায় সেই সব জমিগুলির জন্য ঔপনিবেশিক সরকার কর ছাড় দিয়েছিল। তাছাড়া অন্যান্য নানা সুযোগ সুবিধাও পেত। বাগিচা শিল্পগুলি ক্রমে বিদেশে রপ্তানির ক্ষেত্রে চা একটি প্রধান দ্রব্য হয়ে ওঠে। দক্ষিণ ভারতে কফি বাগিচারও বিকাশ হয়। অবশ্য বাগিচা শিল্পগুলির বিকাশে ভারতীয় জনগণের বিশেষ অর্থনৈতিক সুবিধা হয়নি, কারণ বিদেশি মালিকানাধীন ওই যাবতীয় মুনাফা দেশের বাইরে চলে যেত আর বেতনের বেশিরভাগটাই পেত বিদেশি কর্মচারীরা। উৎপন্ন দ্রব্যগুলিও বিদেশের বাজারে বিক্রি করে তার অর্থ ব্রিটেনে নিয়ে যাওয়া হতো। 6.9 দিকু কাদের বলা হয়? এলাকার বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হয়। সাঁওতাল বিদ্রোহের জন্য এই দিকুদের অত্যাচার দায়ী ছিল। সাঁওতাল বিদ্রোহের 4 জন নেতার নাম সিধু কানু, চাঁদ ও ভৈরব। 1 বিধবা বিবাহ প্রচলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এক অনবদ্য কৃতিত্ব হল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তনে সরকারকে রাজি করানো। এই কাজে সফল হওয়ার জন্য তার কার্যাবলী ছিল প্রচেষ্টা। এই আইন যাতে প্রচলিত হয় তার জন্য তিনি সব্বর শুভকারী পত্রিকা ও তত্ত্ববোধিনী পত্রিকায় বিধবাদের পুনর্বিবাহের প্রয়োজন ও স্বাধীনতা সম্বন্ধে প্রবন্ধ লেখেন। সেই সঙ্গে বিধবা বিবাহ যে শাস্ত্র অনুমোদিত তা পরাশর সংহিতা থেকে নানা উদ্ধৃতি নিয়ে তিনি প্রমাণ করেন। আইন প্রণয়ন ও স্বাক্ষর: এরই পরিপ্রেক্ষিতে বড়লাট ডালহৌসি শেষ পর্যন্ত হিন্দু বিধবা বিবাহ আইন পাস করান। পরবর্তীকালে বালগঙ্গাধর তিলক এই আইনের বিরোধিতা করেন, তবে বিদ্যাসাগরের উদ্যোগে 1856 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 10 বছরের মধ্যে মাত্র 60টি বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। 26শে জুলাই 1856 খ্রিস্টাব্দ। 7.2 নরমপন্থী ও চরমপন্থীদের দলের বিরোধের কারণ কী ছিল? 6 থেকে 7 খ্রিস্টাব্দ নাগাদ
অবশ্য ভারতের বিভিন্ন প্রান্তের নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীগুলির রাজনৈতিক সংঘাত গুরুতর হয়ে ওঠে। লালা রাজপথ রায় ও তিলকের মতো চরমপন্থী নেতারা নরমপন্থী নেতাদের সঙ্গে সমঝোতা তৈরি করে আন্দোলনের ওপরে জোর দিয়েছিলেন। 1906 থেকে 1907 খ্রিস্টাব্দ নাগাদ সর্বভারতীয় স্তরে জাতীয় কংগ্রেসের প্রধান বিবেচনার বিষয় ছিল কতদূর পর্যন্ত চরমপন্থা গ্রহণযোগ্য। তবে এই গ্রহণযোগ্যতার সীমাবদ্ধতা নিয়েই ক্রমেই মীমাংসার পথ কঠিন হয়ে পড়েছিল। 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বেশ কিছু নরমপন্থীরা বিরোধিতা সত্ত্বেও চরমপন্থীরা বাংলায় নরমপন্থীদের সহায়তায় জিতে যায়। এই অধিবেশনে স্বরাজ, স্বদেশী বয়কট, বিদেশি দ্রব্য প্রতিষ্ঠান বর্জন ও জাতীয় শিক্ষা এই 4টি প্রস্তাব গৃহীত হয়। অনেক নরমপন্থী নেতা এই প্রস্তাবগুলি সমর্থন করেনি। কার্যত কলকাতা অধিবেশনে কংগ্রেসের ভিতরে চরমপন্থী গোষ্ঠীর চূড়ান্ত প্রকাশ পায়। সেই গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক। 8-এর এক চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি কী ছিল? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এর সুফলগুলি ছিল: চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে সরকারের প্রাপ্য রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয়েছিল। জমিতে জমিদারের স্বত্ব সুনিশ্চিত হওয়ার জন্য জমির উন্নতির দিকে জমিদারগণ নজর দিয়েছিলেন। তাছাড়া কৃষকদের অবস্থার উন্নতি ঘটেছিল। কুফলগুলো হচ্ছে: 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। এর কুফলগুলি ছিল: সূর্যাস্ত আইন অনুসারে জমিদারগণ নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাজনা দিতে না পারলে জমিদারি হাতছাড়া হতো। নিলামের মাধ্যমে জমির বন্দোবস্ত দেওয়ার ফলে অনেক ভূঁইফোড় জমিদারের উৎপত্তি হয়েছিল। কৃষক ও সরকারের মাঝে মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব হয়েছিল, ফলে কৃষকদের ওপর অত্যাচার বেড়েছিল। 2. 1857 সালে মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে ভারতের সেনাবাহিনীর অসন্তোষের কারণে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সূচনা ঘটলেও কোম্পানির অপশাসনের বিরুদ্ধে দেশবাসীর ক্ষোভ প্রকাশ পায় মহাবিদ্রোহের মধ্য দিয়ে। ব্রিটিশ শাসনের নির্যাতিত বিভিন্ন শ্রেণীর ক্ষোভের ফল ছিল মহাবিদ্রোহ। স্বাধীনতা সংগ্রামী দামোদর সাভারকর মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন। মহাবিদ্রোহের কারণ: রাজনৈতিক সত্যবিলোপ নীতি। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে বহু দেশীয় রাজ্য গ্রাস করেন। এইভাবেই একে একে ঝাঁসি, সাতরা, তাঞ্জোর, নাগপুর সহ বিভিন্ন রাজ্য ব্রিটিশ সরকার গ্রাস করে। রাজপ্রাসাদ লুণ্ঠন। কুশাসনের অজুহাত ব্রিটিশ অযোধ্যা, নাগপুরের রাজপ্রাসাদ লুট করে। ব্রিটিশ বাহিনী অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহ ও তার আত্মীয়দের রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয় এবং নাগপুরের ভোঁসলে রাজপরিবারের অবসান ঘটিয়ে প্রচুর সম্পদ লুণ্ঠন করে। এরপর তারা নবাব ও তার আত্মীয়দের রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলে জনগণ ব্রিটিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সামাজিক বৈষম্য। সামাজিক দিক থেকে ইংরেজরা ছিল শাসক এবং ভারতীয়রা ছিল শাসিত। এই বৈষম্য ভারতবাসীর চেতনাকে জাগ্রত করতে সাহায্য করে। ভারতীয়দের প্রতি ঘৃণা। ভারতীয়রা ব্রিটিশের চোখে ছিল ঘৃণার পাত্র। বহু ইউরোপীয় পার্ক ও ক্লাবে লেখা থাকত কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। আগ্রার এক ইংরেজ ম্যাজিস্ট্রেট আইন জারি করে বলেছিলেন, প্রত্যেক ইংরেজকেই ভারতবাসী সেলাম জানাবে। ধর্মীয়। বিভিন্ন প্রথার বিরোধিতা। সতীদাহ প্রথা ও গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথা রদ, শিশু হত্যা নিবারণ, বিধবা বিবাহ প্রচলন ইত্যাদিতে ইংরেজদের ইতিবাচক ভূমিকার কুসংস্কারাচ্ছন্ন ভারতবাসী যথেষ্ট অসন্তুষ্ট হয়। ধর্মীয় কর আরোপ। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর কর চাপানো হলে ভারতবাসীর ধর্মবিশ্বাসে আঘাত লাগে। বিভিন্ন মন্দির ও মসজিদের জমির ওপর নির্ভরশীল হিন্দু মুসলিম পরিবারগুলি ক্ষিপ্ত হয়ে ওঠে। অর্থনৈতিক কুটির ধ্বংস। ব্রিটিশ নিজেদের স্বার্থে ভারতের তাঁত শিল্পকে ধ্বংস করে। ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্য বিনা শুল্কে ভারতে আমদানি করে ভারতকে কাঁচামাল সরবরাহের দেশে পরিণত করে। চাকুরিতে বঞ্চনা। ভারতবাসীদের দুর্নীতিগ্রস্ত ভেবে সরকারি উচ্চপদগুলি থেকে তাদের বঞ্চিত করে, সেগুলি শুধুমাত্র শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত রাখা হয়। এতে ভারতীয়দের ক্ষোভ বাড়ে। সামরিক নৌসেনাদের অভদ্রতা। ব্রিটিশ নৌ অফিসাররা ভারতীয় সিপাহীদের কারণে অকারণে গালিগালাজ করত। ব্রিটিশ অফিসারদের এই আচরণ সিপাহীদের অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে। অন্যান্য সুযোগ সুবিধার অভাব। ব্রিটিশ সেনা ও ভারতীয় সিপাহীদের মধ্যে যথেষ্ট বেতন বৈষম্য ছিল। এছাড়া ভারতীয় সিপাহীদের অতিরিক্ত ভাতা দেওয়া হতো না, তাদের কোনো পদোন্নতি হতো না। প্রত্যক্ষ এনফিল্ড রাইফেল। ব্রিটিশ সরকারের এনফিল্ড রাইফেল নামে এক নতুন বন্দুকের ব্যবহার চালু করে। এই বন্দুকের টোটা দাঁতে কেটে বন্দুকে ভরতে হতো। গুজব রটে যে হিন্দু মুসলমান সৈনিকদের ধর্মনাশের জন্য গরু ও শূকরের চর্বি দিয়ে এই টোটা তৈরি করা হয়েছে। এতে ভারতীয় মুসলিম ও হিন্দু সিপাহীরা ধর্মনাশের আশঙ্কায় সিপাহী বিদ্রোহ ঘোষণা করে।
3 বঙ্গভঙ্গের কারণ লেখো। সূচনা বঙ্গভঙ্গের পরিকল্পনা ছিল কার্জনের মস্তিষ্ক প্রসূত। বঙ্গভঙ্গের কারণ, প্রকৃত কারণ বাঙালির ঐক্য ও সংহতির বিনাশ। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরের মধ্যে দিয়ে কার্জন আসলে বাঙালির ঐক্য ও সংহতির বিনাশ ঘটিয়ে জাতীয় আন্দোলনকে শক্তিহীন করে দিতে চেয়েছিলেন। কংগ্রেসের শক্তিহ্রাস। কার্জন বঙ্গবিভাজনের দ্বারা পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে আলাদা করে দিয়ে কলকাতা কেন্দ্রিক জাতীয় কংগ্রেসকে দুর্বল করে দিতে চেয়েছিলেন। ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বৃদ্ধি। লর্ড কার্জন বিভাজন ও শাসনরীতি ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রয়োগ ঘটিয়ে ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বৃদ্ধি করতে চেয়েছিলেন। ঘোষিত কারণ, প্রশাসনিক সুবিধা। ভৌগোলিক দিক থেকে 1,89,900 বর্গমাইল অঞ্চল বিশিষ্ট বঙ্গপ্রদেশটি একজন গভর্নরের অধীনে শাসন করা অসুবিধাজনক। এই কারণ দেখে ব্রিটিশ বঙ্গ বিভাজন করে। আসামের উন্নয়নকে বাংলা থেকে আলাদা করে দেওয়া হলে আসামের সার্বিক উন্নয়ন ঘটানো যাবে বলে আশ্বাস দেওয়া হয়। মুসলমানদের সুযোগ সুবিধা দান। মুসলিম প্রধান পূর্ববঙ্গকে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে দেওয়া হলে চাকুরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে মুসলমানদের সুযোগ সুবিধা বহুগুণ বাড়বে বলে কার্জন জানান। এই ছিল তোমাদের ক্লাস 8 সেকেন্ড সামেটিভ এক্সাম এর রায়মার্টিন অনুসারে মডেল কোশ্চেনগুলো সলভেশন। তো মডেল 8-এর কোশ্চেন আনসার সলভেশন এইরকম। যদি মডেল 1 থেকে মডেল 7-এর কোশ্চেন আনসারগুলো সলভেশন দেখতে চাও তাহলে দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, বা তোমরা আমাদের চ্যানেলে গিয়ে ক্লাস 8 হিস্ট্রি লিখলেও প্লেলিস্টটা খুঁজে পাবে, সেখানে গেলে বাকি মডেলের অ্যান্সার্সগুলো দেখতে পাবে। তো তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ, সাজেশনের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।